বলরামদা নমস্কার। নমস্কার। প্রসঙ্গ হচ্ছে সম্প্রতি ইউসিসি যে বিলটা আনার কথা চলছে সেই বিলটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা বিতর্ক শুরু, এবং বিতর্ক শুরু করেছেন বামপন্থীরা। বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি বলছেন যে এক দেশ এক আইন, এটা তো শুধু মুখের কথা, কাজের কথা নয়। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ইউসিসি হচ্ছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? ইউসিসি হচ্ছে, যে সমস্ত রাজ্যে ইউসিসি হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গেও যে ইউসিসি হচ্ছে, হয়তো নম্বরগতভাবে কত নম্বর ধারায় কত কি বিষয় আছে, এই নম্বরগত ধারায় হয়তো একটু পরিবর্তন হতে পারে, কিন্তু বিষয়বস্তু ইউসিসির বিষয়বস্তুটা এক থাকবে। অর্থাৎ বিভিন্ন ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যে ইউসিসি হচ্ছে বা অদূর ভবিষ্যতেও হবে, তাদের বিষয়বস্তু এক। সেক্ষেত্রে হয়তো কোনোটার নম্বর আগে যাবে, কোনোটার নম্বর পরে যাবে ধারা হিসেবে। এটা হচ্ছে বিষয়। আর আপনি যেটা বললেন যে বামপন্থীদের এতে কষ্ট হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে, ওরা যন্ত্রণা পেয়ে থাকে। তার কারণ আসল কথা, কমিউনিস্ট পার্টির তো মুসলিমবাদী, ওটা সিপিআইএম আমরা বলি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মুসলিমবাদী। তো এদের একটাই বিষয় যে এদের মুসলিম প্রীতি করতে করতে আজকে প্রায় শূন্য মহাশূন্যে রয়েছে। তারপরেও এতই মানে নির্লজ্জ, হ্যাঁ, জোকার, তাদের এতটুকু শিক্ষা হয়নি যে এই কমিউনিস্ট পার্টিটা বলেছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। তারপর আবার বলেছিল ইয়ে আজাদি ঝুটা হয়। এরা এরা যে কি চরিত্র! এই মানে ১৯৩১ সাল এই গঙ্গাধর অধিকারীর যে থিওরি, সেখানে ভারতবর্ষকে তো অস্তিত্ব স্বীকার করা হয়নি। সেখানে বলা হয়েছিল ১৭টা ছোট্ট ছোট্ট রাজ্যের সমষ্টি হচ্ছে ভারতবর্ষ। তো তাদের কাছ থেকে আমরা কি আশা করব? ভদ্রতা, শিষ্টাচার, রাষ্ট্রবাদ আশা করা তো তাদের কাছ থেকে মানে মিথ্যা, বৃথা। কিন্তু এই যে ইউসিসির বিরোধিতা বা ইউসিসিকে নিয়ে এত সমালোচনা আলোচনা এই বামপন্থীরা করছেন, এই ইউসিসি যদি কার্যকরী হয় তাহলে সবথেকে বেশি ফায়দা বা সবথেকে বেশি উপকৃত কোন সম্প্রদায় হবে, হিন্দু না মুসলিম? এই যে আপনি বললেন যে ওরা হিন্দুদের তোষণ করে, হিন্দু এই মুসলিমদের তোষণ করে এবং মুসলিমদের জন্য প্রাণ কাঁদে, যত সম্ভব এই ইউসিসি লাগু হলে মুসলিম মহিলারাই সবথেকে বেশি উপকৃত হবে। তাহলে এদের এত সমালোচনার জায়গাটা কোথায়? না, আপনি একটা জায়গায় ভুল করছেন। কমিউনিস্ট পার্টি চিরকালই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে। যত তাদের নারী স্বাধীনতার কথা বলুন, পৃথিবীর যত কমিউনিস্ট পার্টির যত ইতিহাস, তার মধ্যে 99% পদ অধিকার করে রেখেছে পুরুষেরা। হ্যাঁ, সেরকম খুঁজে পেতে একটা দুটো হয়তো মহিলা নেত্রী সারা পৃথিবীময় দেখা যেতে পারে যারা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এটা হচ্ছে ইতিহাস। এবার কথা হচ্ছে তাদের প্রেম হচ্ছে এই যে মুসলমান পুরুষরা, তারা যেন সুখে থাকে, তারা যেন দুধে ভাতে থাকে, বিষয়টা তাদের। কারণ এই সমস্ত মুসলিম পুরুষেরা মানে 4টে বিয়ে তো নর্মাল করতোই, তারপর তালাক দেওয়ার পর আরও 2, 3, 4টে বিয়ে করে ফেলতো। তো এটা করা যাবে না। মুসলমান তিন তালাক তো আগেই উঠে গেছে। না, 3 তালাক ওঠেনি, কিন্তু 3 তালাক একসঙ্গে বলাটা উঠেছে। মানে তালাক 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 বলাটা উঠেছে, কিন্তু 3 তালাক মানে একটা তালাক বলা, তারপর 28 দিনের বিদ্যাতের দিন, তারপর আরেকটা তালাক বলা, তারপর আবার 28 দিন বিদ্যাতের দিন, তারপর আবার আরেকটা তালাক বলা। এটা কিন্তু ভ্যালিড, এটা কিন্তু ভ্যালিড। এটাকে একটু জেনে রাখুন, আপনার দর্শকদের জানানোর জন্যই বলছি, এটা কিন্তু ভ্যালিড। 3 তালাক উঠে যায়নি, কিন্তু একসঙ্গে বলাটা উঠে গেছে, যেটা আগে হতো আর কি। চিঠির মাধ্যমে তালাক হয়ে যাচ্ছে, ইমেলের মাধ্যমে তালাক হয়ে যাচ্ছে, সেই জিনিসটা উঠে গেছে আর কি। এবার কথা হচ্ছে এই যে মুসলমান নারীদের, হ্যাঁ, তারাও তো এই ভারতবর্ষের সাধারণ মানুষ, তারাও তো হিন্দু নারীদের পাশাপাশি বসবাস করে। যেমন একটা হিন্দু নারী, তার মানে তালাক ওইভাবে করা সম্ভব নয়, কোর্টের মাধ্যমে তাকে যেমন ডিভোর্স নিতে হয়, কেন বলুন তো একটা মুসলিম নারী একটা খালি এই ধরুন 2-3 মাসের তফাতে তাদের সংসার ভেঙে যাবে, সেখানে কোনো মানে কার ন্যায় কার অন্যায় কোনো কিছু বিচার হবে না, এই বিষয়টা কি ঠিক আছে? কেন পুরুষদের আর মহিলাদের খোরপোশ দিতে হবে না? আপনি জানেন শাহবানু কেস,
যেখানে খোরপোশের জন্য সেই নারী, হ্যাঁ, মানে 70 বছরের বৃদ্ধা, তিনি দৌড়ে গিয়ে লাস্টে হেরে গেলেন, মারা গেলেন, যে তালাকের পর খোরপোশ পাওয়া যাবে না। এই জিনিসটা তো বন্ধ হওয়া উচিত। মানে মুসলিম নারীদের অন্তত ইজ্জত এবং সম্মান দেওয়াটা মানে তাহলে কোনো অন্যায়ের মধ্যে পড়ে তাহলে না। আপনি বলছেন যে মুসলিম সম্প্রদায় বা যারা পীরজাদা বা তাদের সম্প্রদায়ের যারা ধর্মগুরু তারা এবং এই বামপন্থীরা তারা কেউই চায় না যে এই সম্প্রদায়ের মহিলারা তারা স্বাধীন হোক, তারা পড়াশোনা করুক, তারা এগিয়ে যাক, বা তাদের তাদের মানে একটা প্রতিষ্ঠিতা হোক, মানে তাদের সম্মান, তাদের আব্রু সবটাই প্রতিষ্ঠিত হোক। আপনি কি মনে মানে করেন? শরিয়াত আইনটা এরা সমর্থন করে। অবশ্যই অবশ্যই শরিয়া আইনকে এরা রাখছে, কিন্তু তাদের সিভিল সাইডটা, ক্রিমিনাল সাইডটা নয়। কারণ তখন তো অন্য বিষয় হবে, হাত পা কেটে দেওয়া, মাথা কেটে দেওয়া, পাথর দিয়ে মেরে মাথা গুঁড়িয়ে দেওয়া, এগুলোর হবে। সেটা নেবো না আমি, খালি যতটুকু সিভিল রাইটসে যতখানি পোষায় ততটুকু নেবো। আপনি একটা জিনিস বলুন, এই নিকা হালালা, হ্যাঁ, মানে ধরুন কারোর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, সে মনে করলো যে আমার ভুল করে আমি বউকে ডিভোর্স দিয়ে ফেলেছি, হ্যাঁ, তালাক দিয়ে ফেলেছি। এবার সেই মহিলাকে এই পুরুষের ভুলের কারণে অন্য পুরুষের সঙ্গে শয্যাসঙ্গী হতে হবে। তারপরে তাকে যদি ব্যবহার করেন 6 মাস 1 বছর বাদে, তাকে আবার তিনি তালাক দেবেন, তারপর আবার পুরনো স্বামীর সঙ্গে বিয়ে হবে। মানে নারীরা কি পণ্য, গরু গাধা? মানে কি মনে করছেন ওনারা? কি মনে করেন যে একটা নারীর একটা ব্যক্তি সম্মান নেই? তিনি শ্বশুরের সঙ্গে গিয়ে নিকাহ হালালা করছেন, কোনো মসজিদের ইমামের কাছে গিয়ে নিকাহ হালালা করছেন, ভাইয়ের কাছে গিয়ে নিকাহ হালালা করছেন। মানে আমি বুঝে উঠতে পারছি না কোন সভ্য সমাজ এটাকে মেনে নেবে। সমাজটা পাল্টেছে, ভারতবর্ষে সমাজটা পাল্টেছে। আমেরিকায় তো ওনারা এই দাবি করতে পারেন না, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তো এই দাবি করতে পারেন না। জাপানে গিয়ে বলতে পারেন যে আমার 3 তালাকে আমার ডিভোর্স হয়ে যাবে। ফলে বিষয়টা হচ্ছে এনাদের ক্রিমিনাল মাইন্ডসেট থেকে বামপন্থীরা এই জিনিসটা করছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা বিষয় বললো আপনি, যেহেতু একটু আগে বললেন যে এগুলো তো তারা কোনো দেশেই, সভ্য দেশে মানতে পারে না। এই জায়গাতেই বলবো, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে এই যে ইউরোপের ইসলামের কোনো স্থান নেই, এটা ডেনমার্ক, নরওয়ে, একদম পোল্যান্ড, এই সমস্ত দেশগুলো এবং আলটিমেটলি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো এবং একদমই, এবং সম্প্রতি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তিনি বলেইছেন যে ইসলাম আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই ইউরোপের ইসলামীকরণ অবশ্যই বন্ধ হওয়া দরকার। তাহলে ওনারা বুঝতে পেরেছেন যে ভুল হয়ে গেছে, ড্যামেজ ডান, এবং সেই ইসলাম সেই সব রাষ্ট্রকে কুড়ে খেয়ে নিচ্ছে। আজকে জার্মানি, আপনার ব্রিটেনে বলুন, হ্যাঁ, এই যে গ্রুমিং গ্যাং তৈরি হচ্ছে, যে ব্রিটিশ মহিলাদের নিয়ে গিয়ে অত্যাচার করে তাদের খুন করে ফেলে দেওয়া হচ্ছে, সেখানে ব্রিটেন গভর্নমেন্ট কিছু বলতে পারছে না। তার কারণ হচ্ছে সেকুলারিজমে কোনো একটা জায়গায় লাগবে। হ্যাঁ, ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে এই ধরনের করা হচ্ছে, যে নিউ ইয়ারের পার্টি চলছে, সেখানে কিছু মুসলিম ছেলে ঢুকে যাচ্ছে, আর ঢুকে গিয়ে মহিলাদের সঙ্গে অত্যাচার, নগ্নতা, ব্যভিচার, ধর্ষণ, এগুলো ঘটনাগুলো করছেন। ওরা বুঝে গেছে যে যারা 2 দিন আগে শরণার্থী হয়ে ইউরোপে এসছিল, তারা তাদের যে নিজের ক্যারেক্টার, অর্থাৎ পুরনো তাদের যে চরিত্র, সেটাকে বদলাতে পারে। আমি ইউসিসি নিয়েই যাব আবার আপনার কাছে, যে এই যে ইউসিসি আইন বারবার এই যে যারা বিরোধী তারা এটাকে নিয়ে বিতর্ক শুরু করে দিয়েছে। আপনিও একটু আগে বললেন যে সবথেকে বেশি উপকৃত হবে মুসলিম সম্প্রদায়ের মানুষই, এরাই বেশি উপকৃত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা ভালো কোনো আইনকে স্বাগত জানাতে শুধু কি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে? না, বিষয়টা দেখুন, ইউসিসির বিষয়টা কি কারণে আসছে, যে আমাদের হিন্দুদের মধ্যে 18 বছরে একটি মেয়ের বিবাহের কথা বলা হয়েছে, ঠিক আছে, হিন্দু মহিলাদের বিবাহ কথা বলা হয়, তবুও এখন ধরেই নেওয়া হয় 21 বছরের কমে কোনো মহিলার বিবাহ হয় না, হ্যাঁ, মানে গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর।
হ্যাঁ, 18, 20, 21 এইটাই নিয়ম। কিন্তু ইসলামে বলা হচ্ছে কোনো মহিলা যখনই তার রজস্বলা হবেন, অর্থাৎ মেন্স হবে, তখনই শি ইজ কেপেবল ফর ম্যারেজ। ফলে এই বিষয়টা যদি কোনো সভ্য সমাজে এই নীতিটাকে নিয়ে ব্যবহার করা হয়, তাহলে 9-10 বছরে যদি কোনো মহিলা, কোনো মা, কোনো মেয়ে যদি রজস্বলা হয়ে যায়, তাহলে তাকে বিবাহের জন্য ঠেলে দেওয়া হবে। একটা যদি 50 বছর 60 বছরের একটা মহিলা পুরুষের সঙ্গে তাকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, তাহলে কোন সমাজের উপকারটা হবে বা কোন দৃষ্টান্তটা প্রতিষ্ঠা হবে? এবং এই বাল্য বিধবার এগেনস্টেই কিন্তু লড়াই ছিল। এবার কথা হচ্ছে যে মোহাম্মদ সাহেব উনি কিন্তু যেগুলো বিবাহ করেছেন, খালি 2-3 জন কুমারী ছিলেন, বাদ বাকি উনি কিন্তু বিবাহ করেছেন অনেক বিধবাকে। ফলে উনি কিন্তু সমাজ সংস্কারের কথা কিছু কিছু বলেছেন। কিন্তু এনারা মানে ওই 9 বছর, 10 বছর, 11 বছর এই ধরনের বাচ্চা মেয়েদের তুলে নিয়ে গিয়ে জোরজার বিবাহ করব, এটা হয় না। আর ব্যাপারটা আরেকটা বিষয় আছে, যে বিষয়টা আপনারা কেউই বলেন না, সেটা হচ্ছে মুতা ম্যারেজ বলে একটা জিনিস আছে। হ্যাঁ, আপনারা জানেন কিনা জানি না। মুতা ম্যারেজ হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ। যদিও ইসলামে ম্যারেজ একটা কন্ট্রাক্ট ম্যারেজ, প্রত্যেক ম্যারেজই কন্ট্রাক্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে ওই 2 ঘন্টার জন্য বিয়ে করা যায়, 4 ঘন্টার জন্য বিয়ে করা যায়, 1 দিনের জন্য বিয়ে করা যায়, হ্যাঁ, 6 মাসের জন্য বিয়ে করা যায়। আর তারপরে যখন ওই এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেল, 2 ঘন্টা বাদে এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেল, তখন পুরুষটি পুরুষের ঘরে চলে যাবে, মহিলাটি তার বাড়িতে চলে যাবে। ম্যাক্সিমাম আরব দুনিয়া থেকে সৌদি আরবের শেখেরা এই হায়দ্রাবাদ এবং দক্ষিণাঞ্চলে, ডেকান্স অঞ্চলে তারা আসছেন এই মুথা ম্যারেজ করার জন্য। 5 দিন 7 দিন থাকছেন, এখানকার মহিলা গর্ভবতী হয়ে যাচ্ছেন, ওনারা আনন্দ করে বেরিয়ে চলে যাচ্ছেন। এই যে সমাজে একটা অবক্ষয় চলে আসছে, এই অবক্ষয়টাকে বন্ধ করতে হবে। ইতিমধ্যেই নতুন সরকার এই লাভ জেহাদ এবং ইতিমধ্যেই নতুন সরকার লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, জমি জেহাদ এইগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। এবং মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলেই দিয়েছেন যে এগুলো জিরো টলারেন্স, কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কি বলবেন? বিষয় হচ্ছে আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে, এটা সব থেকে সাংঘাতিক জায়গাটা যেটা হচ্ছে, হিন্দু মহিলাদের ইচ্ছাকৃতভাবে ফুলিয়ে ফালিয়ে তাদের বিবাহ করা হচ্ছে। ঠিক আছে, যদি বিবাহ করা হলো, তারপর যে প্যাথেটিকভাবে তাদের মারা হচ্ছে, কেটে চৌবাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আলমারির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমি বিয়ে করলাম, হিন্দু মহিলাদের ভোগ করলাম, তারপরে আমার ভোগ শেষ। অনেক ক্ষেত্রে বলরামদা কনভার্ট করা হচ্ছে। এবার কথা হচ্ছে মহিলাদের কনভার্ট করার অনেক সুবিধে না, কারণ তাদের যে সন্তান সন্ততি তারা কিন্তু মুসলিম হয়ে যাবে। কিন্তু কোনো একজন হিন্দুকে যদি মুসলিম করা, মানে পুরুষকে যদি মুসলিম করা হয়, তাহলে তার মাধ্যমে পরবর্তী জেনারেশন তো নামছে না, জেনারেশন নামবে মহিলাদের মাধ্যমে। সেই কারণে বিষয়টা হচ্ছে ওদের টার্গেট হচ্ছে ওদের সংখ্যা বাড়ানো, সারা পৃথিবীতে ওদের সংখ্যা বাড়ানো এবং কবজা করা। এই মানসিকতা, এই আগ্রাসী মানসিকতারই প্রভাব আসছে ল্যান্ড জিহাদে। যে ঠিক আছে, একজন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, একটা জমি, একটা ডিসপিউটেড জমি আছে, বেশি টাকা দিয়ে কিনে নাও সেই জমিটা, কিনে নিয়ে তারপর আবার আরেকটা জায়গাকে দখল নাও। এরকম দখল করতে করতে যখন মেজরিটি পার্ট বা মোর দ্যান 30% হয়ে যাবে, তখন তুমি রিভোল্ট করো যে আমার এখানে শরীয়ত আইন দরকার, আমাদের এখানে মুসলিম ছাড়া অন্য কিছু কেউ থাকতে পারবে না, এ করতে পারবে না। বিষয়বস্তু এরকম যে টোটাল বিষয়টার মধ্যে আগ্রাসী ইসলাম কিন্তু লুকিয়ে রয়েছে, যে কোনোভাবে হোক। এবার হচ্ছে যে কালচারালি যে এই যে গোস্ত, হ্যাঁ, পানি, ফুফু, খালা, মানে এই যে সংস্কৃতি, এটা আস্তে আস্তে বাঙালিদের মধ্যে ভেতর থেকে ঢুকিয়ে দাও, যাতে একটা টাইমের পর এটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। ফলে বলতে বলতে আমরা বলতেই পারবো
হ্যাঁ, যে বুয়ার বাড়ি যাব, ফুফার বাড়ি যাব, এটা হয়ে যাবে। তো একদম এই ইউসিসি নিয়েই বলবো, যেভাবে নতুন সরকার পদক্ষেপ নিল, এগোচ্ছে, আপনি সমর্থন তো অবশ্যই করছেন, আপনার কথাতেই বোঝা যাচ্ছে। এবং আগামী দিনে এটা যখন কার্যকরী হবে, সেখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় হিন্দু সনাতনীদের কতটা উপকার হবে বলে আপনি মনে করেন? ব্যাপারটা একটাই জায়গা, আমরা তিনটে বেসিক পয়েন্টে কথাটা বলছি। হ্যাঁ, এক, যে কোনো হিন্দু কোনো জমি অন্য ধর্মের লোকেদের বিক্রি করবেন না, একদম বিক্রি যদি করতেও হয় হিন্দুদের বিক্রি করুন। এক, হালাল ইকোনমিকে শেষ করুন, কারণ এই হালাল ইকোনমির টাকা জিহাদের কাজে ব্যবহার হচ্ছে, এই হালাল ইকোনমির টাকা লাভ জিহাদের কাজে ব্যবহার হচ্ছে, ল্যান্ড জিহাদের কাজে ব্যবহার হচ্ছে। ফলে আমি যখন কোনো একটা ব্যবসায় যদি আমার কিনতে হয়, আমার একটা হিন্দু ভাই কিনুক, হিন্দু ভাই করুক, টাকাটা পাক। জমি কিনলে হিন্দুর জমি কিনবে। ব্যবসা করতে গেলে আমরা হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে কিনবো, আমরা ঝটকা মাংস কিনবো। আমাদের তো শাস্ত্রে কোনো জায়গায় বলি মাংস কথা বলা আছে, এই হালাল মাংসের কথা তো কোনো জায়গায় বলা নেই। আমরা কোরআনের আয়াত পড়া, আমরা মাংস খাবো কেন? আমাদের কোন বাধ্যবাধকতার মধ্যে ওই কোরআনের আয়াত পড়ে পড়ে মাংসগুলোকে আমাদের খেতে হবে? কোথায়? শিখেরা তো খায় না, শিখেরা ঝটকা মাংসই খায়। ফলে বিষয়টা হিন্দুদেরও সচেতন হতে হবে। যদি হিন্দু সমাজকে বাঁচাতে হয়, হিন্দুদের সমাজকে নিজের মনে করে নিজেদের ইকোনমি তৈরি করতে হবে, নিজেদের পরিকাঠামো নিজেদের তৈরি করতে হবে, নিজেদের অস্তিত্ব নিজেদেরকেই রক্ষা করতে হ্যাঁ, হবে। কে সে আপনাকে বাঁচাবে? আপনাকে বাঁচানোর জন্য ওপর থেকে ঠাকুর নেমে আসবেন না। আপনাদের না, কোনো রাজনৈতিক দলও পারবে না, কোনো রাজনৈতিক দল সাপোর্ট দিতে পারে কিন্তু পারবে না, বাঁচতে হবে নিজেকেই লড়াই করে। পলিটিক্যাল পার্টির নিজস্ব একটা পলিসিগত দিক আছে, তাদের কতগুলো প্রেফারেন্সের দিক আছে, কতগুলো মানে বাধ্যবাধকতার মধ্যে দিয়ে সেই পার্টিকে চলতে হয়। আমি এটা ভুল বলি না, ঠিক আছে, তার পার্টির নীতিগত বিষয় এটা। কিন্তু কোনো সনাতনীকে বাঁচতে গেলে তাকে আগে সনাতনী হয়ে উঠতে হবে। এই সনাতনী যে হয়ে উঠবে, সে যদি মনে করে একটা সনাতনী আর একটা সনাতনীর ভাই, বাদ বাকি কিচ্ছু জানি না, আমার সনাতনী আরেকজন সনাতনীর জন্য আমি বুক পেতে বিপদের সামনাসামনি হব, আমার আরেকজন ভাইয়ের কাছে আমার জমি বিক্রি করব, আমি সনাতন জমি আমি অন্য কারোর কাছে করব না। আমি যদি কোনো জায়গায় ফল কিনতে যাই, আমি সনাতনীদের কাছ থেকে ফল কিনবো, আমি জিজ্ঞেস করব, দরকার পড়ে স্ক্যানার দিয়ে আমরা সেই ছবি তুলে নিয়ে করব। বিষয় হচ্ছে যে যদি কিনতে হয়, আপনারা দরকার পড়ে 1 কিলোমিটার দূরে যান, কিন্তু হিন্দুদের কাছ থেকে জিনিস কেনুন, কারণ ওরা তো কেনে না। ওরা আপনাদের এই বিরিয়ানি খাওয়ানোর নাম করে ওই বিরিয়ানিতে তো থুতু চেটায়। ফলে কোনো সভ্য জাতি এই অসভ্য জাতিকে বেশি দিন সহ্য করতে পারে না। আর শুধু বামপন্থীরা পারে তাহলে? তারা একই জাত তো, বেসিক্যালি রক্ত এক, যে কারণে আমি বললাম না যে কিন্তু সবাই তো চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, ঘোষ, বোস এই ধরনের টাইটেল। না, বাংলা একটা ভট্টাচার্য। না, বাংলা একটা কথা হচ্ছে আটকুড়োর বেটা। হ্যাঁ, এই ওয়ার্ডিংটা এনাদের জন্য খুব ঠিক আছে। হ্যাঁ, আটকুড়োর বেটা এরা বেসিক্যালি একটা জানোয়ার প্রজাতি। এদের গরুর মাংস রাস্তায় খেতে খুব ভালো লাগে, কিন্তু দেখিয়ে শুয়োরের মাংস খেতে ভালো লাগে না, দেখিয়ে শুয়োরের মাংসের সঙ্গে মদ খেতে ভালো লাগে না। আমি তো একটা জিনিস বলি আর কি, উনি কয়েকদিন আগে শুনলাম কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে হিন্দুরা নাকি প্রচুর বিবাহ করে বেড়াচ্ছেন। তো ওনার কাছে এই ডেটা আছে তো? আমি তো শুনেছি উনি নারী সঙ্গ করতে করতে হুইস্কি খেতে খেতে গরুর মাংস খান। না, উনি পার্টিকুলার বলেছেন, উনি পার্টিকুলার, আমার মনে হয়েছে, আমি মনে করছি উনি এইটা করেন। আমার কাছে কোনো প্রুফ নেই, আমি জানি আমার কাছে কোনো প্রুফ নেই, কিন্তু আমি বলে ফেললাম। তো এরকম পাগল ছাগল মানুষ তার দিকে প্রচুর ঘুরে বেড়ায়। না, হিন্দুদের বহু বিবাহ প্রথা আছে এবং এক একজনের নাকি 3টে করে বউ থাকে, বিকাশ রঞ্জন বলছেন। মানে ওনার আছে কি, ওনার কি বউ মানে পত্নী, উপপত্নীর আবার উপপত্নী এরকম আছে? উনি তো ভট্টাচার্য, মানে কুলীন ব্রাহ্মণ প্রকৃতির। তো ওনাকে দিয়ে উনি বলতে চেয়েছেন
আমি জানি না, ওনার ওনার ক্রমশ এই যে এই বয়স একটা জিনিস বলে যে একটা বয়সের পর সবকিছু কাজ ছেড়ে দিয়ে সন্ন্যাস নেওয়া উচিত। তো তা ওনার ওই ভীমরতিটা তা ধরেছে। ওনারা তো ধর্মে বিশ্বাস করেন না, ওনারা না না না, বিজ্ঞানে বিশ্বাস ওনার করেন। বিজ্ঞানে। এবার কথা হচ্ছে শুনুন, মাও তার জীবনের শেষ জীবনে তার যৌনতা বজায় রাখার জন্য ইঞ্জেকশন নিতেন, সেটাও সত্য। হ্যাঁ, ফলে বিষয়টা হচ্ছে ওনার ওই বিজ্ঞানটাকে উনি ওই ছুঁচের মধ্যে দিয়ে যদি দেহে ঢুকিয়ে নেন, তাতে তার ফুর্তিটাত্তি বেড়ে যাওয়ার জন্য যদি কিছু হয় আমার কিছু করার নেই। কারণ বিষয় হচ্ছে সবার একটা একটা মিনিমাম শিষ্টাচার সভ্যতা রাখা উচিত। কাউকে আক্রমণ করলে প্রতি আক্রমণ আসবেই, এটুকু ওনার জানা উচিত। এবং হিন্দু সমাজকে এই আঘাত করে করে ওনাদের এমন একটা ধারণা হয়ে গেছে যে হিন্দুদের কিছু বললে হিন্দুরা সহ্য করে দেবে। এবার ওনাকে ঠাটিয়ে চড় মারা হবে হিন্দুদের পক্ষ থেকে। হ্যাঁ, ফিজিক্যালি নয়, রাজনৈতিকভাবে কিভাবে এই থাপ্পড়টা উনি খান এবং কিভাবে ওনার কথাটার পাল্টা উত্তর আমরা দিতে পারি সেটা আমরা দেখাবো। এবার ভালো লাগবে আপনাদের সেই থুতু চেটানো বিরিয়ানি খেতে, আপনাদের ঘেন্না করবে না। ফলে অত কিসের আছে, একটু বাড়িতে আনুন না, বা কোনো একটা হিন্দু ছেলেকে একটা হোটেল করে দিন না, যে ভাই তোমার কাছ থেকে আমরা বিরিয়ানি খাবো, তুমি ভালো করে বিরিয়ানি করা শেখাও, এগ রোল করা শেখো। কেন আমরা অন্য এর কাছ থেকে জিনিস কিনবো? ছটকা মাংস খাবো, কেন হালাল মাংস খাবো? বরং না, সরকার তো ইতিমধ্যেই অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ নিয়েছে। একটা যেমন আমরা ইউসিসি নিয়ে আলোচনা করলাম, অন্যদিকে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ নিয়েও ভালো পদক্ষেপ নিচ্ছেন। আপনি দীর্ঘদিন হিন্দুত্ব নিয়ে কাজ করছেন, সনাতনীদের নিয়ে কাজ করছেন, সমাজে নেমে কাজ করছেন। আপনার কি মনে হয় যে এর মধ্যে এই যা যা পদক্ষেপ নিচ্ছে সরকার বা ঘোষণা করছে, এর মধ্যে আরও কিছু ইনক্লুড করা উচিত, যেখান থেকে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলা আর সত্যিই সোনার বাংলা হয়ে উঠবে? ব্যাপারটা হচ্ছে সরকার যে পথে চলছে একদম ঠিকঠাক পথে চলছে। এই পথটাই হচ্ছে প্রকৃত সনাতনীদের পথ। হ্যাঁ, স্পিকারে ভলিউম কমিয়ে রাখা, হ্যাঁ, রাত বিরেতে আজানের এটা কন্ট্রোল করা, রাস্তার উপর নামাজের যে নামাজ পড়া হতো সেই বিষয়টাকে ওপর কন্ট্রোল রাখা, সরকার মোটামুটি ঠিক পথেই চলছে। আমি মানে সনাতনীদের অন্তত রিকোয়েস্ট করব, অনেক বিপদ আপদের মধ্যে দিয়ে সরকার যাবে, সরকারও তার মতো করে চেষ্টা করবে। এবার হচ্ছে নাগরিক হিসেবে আপনিও সচেতন হয়ে আপনারাও সরকারকে উচিত যে তার যে কার্যক্রমগুলো করতে চাইছে তাতে সাহায্য করা। দেখবেন একটা দিন এইভাবে পশ্চিমবঙ্গ আমাদের সেই পুরনো স্বপ্নের সোনার বাংলা হতে বাধ্য হবে। অসংখ্য ধন্যবাদ বলরামদা, নমস্কার।